সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্ত থেকে এ পর্যন্ত একটা বিষয় বহুল আলোচিত, আর সেটা হচ্ছে ডিপ স্টেট। আহ, সেই ব্যাপারে গতকালকে আহ, অন্তর্বর্তী সরকারের অন্যতম এক উপদেষ্টা, সেটা আসিফ মাহমুদ, একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। এর আগে আমরা ডিপ স্টেট, যেমন রেজওয়ানা হাসান, এরপরেও আরো অনেকের মুখ থেকে আমরা কিছু চাঞ্চল্যকর তথ্য শুনেছি। এবার সরাসরি ছাত্রদের যে সংগঠন এনসিপি নাগরিক নাগরিক কমিটির নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র এবং সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। সেটা বেশ বাংলাদেশের মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে 2 দিন থেকে। এই আসিফ মাহমুদ বলেছেন, যে আমি নিউজটা একটু পড়ি। সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউট, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে অফার হয়েছিল শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত আপনারা শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করব। গতকাল বৃহস্পতিবার বিকালে স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভায় ডিপ স্টেটের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেন তিনি। আসিফ মাহমুদ আরও বলেন, তাদের সার্টেন কিছু শর্ত ছিল, তাদের কিছু কিছু জায়গায় ফেসিলিটেট করা, এবং তারা রোড ম্যাপও করে নিয়ে এসেছিল যে বিএনপির নেতাদের তো সাজা আছে, সাজা থাকলে এগুলো দীর্ঘ করা, আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে। তারেক রহমানের নিজের নামে সাজা ছিল, তিনি যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতেন নির্বাচন হলেও তিনি অংশ নিতে পারতেন না। তারা পুরো স্ট্র্যাটেজি আমাদের সাজিয়ে দিয়েছিল, কিন্তু কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশন সমঝোতার ভিত্তিতে আমরা কিন্তু সেটা সায় দিইনি। তিনি বলেন, আমরা সবসময় গণতন্ত্রকে সামনে রেখে সেটার প্রতি কমিটমেন্ট সরকারের ছিল বলে নির্বাচন হয়েছে। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য নিজেরা আগ বাড়িয়ে পদত্যাগ করে চলে এসেছি। কিন্তু আমরা দেখলাম বিগত সরকারের 2জন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি সরকারের মন্ত্রী পদমর্যাদায় আছে, যদিও এই সরকার দলই আমাদের পদত্যাগ সে সময় চেয়েছিল। নির্বাচনের লেভেল ফিল্ডের এক ধরনের যুক্তি দাঁড় করেছে, কিন্তু তারাই এই ধরনের কার্যক্রম এখন করলো। তারাই আগের সরকারের গুরুত্বপূর্ণ 2জন দায়িত্বশীলকে তাদের সরকারের মন্ত্রী হিসাবে নিল। আসিফ মাহমুদ আরও বলেন, এটা বোঝা যায় তারা এই নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডকে আসলে ক্ষতিগ্রস্ত করেছে। বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধা পাওয়ার জন্য এই মানুষগুলো, যাদেরকে তারা এখন পুরস্কৃত করে, তাদেরকে ব্যবহার করেছে। এই সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছিলাম। সাংবিধানিক ধারাবাহিকতার ন্যারেটিভ তখন আমাদের পক্ষে উৎপাদিত হতো। ডিপ স্টেট এজেন্সি যদি সঙ্গে থাকতো, তাহলে তো সবাই বলতে পারত সংবিধান অনুযায়ী 29 সালে
নির্বাচন হওয়া উচিত, তাহলে সরকার তো ২৯ সাল পর্যন্ত থাকতো। তা আমরা সমঝদাই করিনি। আহ, এভাবেই কথাগুলি বলছিলেন আসিফ মাহমুদ। তাহলে আমরা বুঝতে পারছি যে ডিভি স্টেট যেটা নির্বাচনের আগ থেকে বেশ আলোচিত, সেটার অস্তিত্ব রয়েছে। সেটা আমরা একজন সাবেক অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সেই ছাত্রদের যে জুলাই বিপ্লব করেছিল সেই সংগঠনের সেই এনসিপির একজন মুখপাত্র যখন এই ধরনের কথা বলে, তাহলে বুঝতে হবে যে সেখানে ডিপ স্টেট যেটা জন মুখে মুখে উচ্চারিত হচ্ছিল সেটার একটা অস্তিত্ব রয়েছে। সেহেতু এই ডিপ স্টেট, আমার বক্তব্য হচ্ছে যে ডিপ স্টেট বলে যে জিনিসটা রয়েছে, এইটার অস্তিত্ব বাংলাদেশে রয়েছে। সেই ক্ষেত্রে তারা নির্বাচনে একটা বড় ধরনের ভূমিকা পালন করেছে। সেহেতু এই নির্বাচন কে কেন্দ্র করে তারপরে রেজওয়ানা হাসান যে সাবেক পরিবেশ, জলবায়ু পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এবং পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা রেজওয়ানা হাসান যে বক্তব্য দিয়েছেন, তারা একটি পক্ষকে ক্ষমতায় আসতে দেননি। সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ডিপ স্টেটে সাধারণত কারা এই কাজগুলি করে থাকে আমরা সবাই জানি। ডিপ স্টেটে মূলত এখানে কাজ করে থাকে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল, এটি যৌথভাবেই এই কাজটি করে থাকে। সেই ক্ষেত্রে ভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী একটা ডিজাইন করে, সেই ডিজাইনের আলোকে সেটা বাস্তবায়ন করে দেশের প্রশাসনিক যারা আছে, আমলারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেন সামরিক বাহিনীর একটি অংশ, সেটা হতে পারে ডিজিএফআই, এনএসআই, সিটিএসবি, এই সমস্ত সংস্থা থাকতে পারে। তারপরে হইতেছে আপনার পুলিশ বাহিনীর সদস্যরা থাকতে পারে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাধারণত এই ক্ষেত্রে আমরা জানি যে আমলারা। সেটা বিগত নির্বাচনে আমরা সেই ধরনেরই একটা অভিযোগ আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে পেয়েছি এক্ষেত্রে। সেটা এবং আমরা সবাই জানি যে রাত ৮টা, ৮:৩০ কিংবা ৯টা পর্যন্ত নির্বাচনের ফলাফল যে গতিতে এগিয়ে যাচ্ছিল, সেই ক্ষেত্রে ৮:৩০, ৯টার পরে সেটা থমকে গেছে। কোনো রেজাল্ট সেটার রাত লেগেছে। এই ক্ষেত্রে ১১ দলীয় জোটের নেতাদের, শীর্ষ নেতাদের প্রশ্ন হচ্ছে যে যেভাবে বিকাল থেকেই যেভাবে রেজাল্ট পাবলিশড হচ্ছিল সন্ধ্যার থেকে, সেটা যদি ওই গতিতে চলতো তাহলে একটা ফেয়ার একটা গণনার কথা হচ্ছিল। কিন্তু ৯:৩০ পরের থেকেই যে অধিকাংশ ফলাফল গণনা বন্ধ করে দিয়ে মিডিয়াতে এক ধরনের করা হয়েছে। মিডিয়া কোনো রেজাল্ট না আসা সত্ত্বেও অধিকাংশ আসনের রেজাল্ট অমুক দল পাস, অমুক দল পাস, এই ধরনভাবে মোটামুটি একটা মিডিয়া সেই সাথে ডিপ স্টেটের খেলা হয়েছে বলে মনে করেন ১১ দলীয় জোটের নেতারা। তারা সাংবাদিক সম্মেলনে এই ধরনের কথা বলেছেন। সেহেতু ডিপ স্টেট নিয়ে যে যতদিন এই অস্তিত্ব থাকবে ততদিন বাংলাদেশে কোনো ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব না। এতদিন আমরা হয়তোবা বলেছিলাম যে শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট আমলে কখনো তারা নিজে ক্ষমতা থাকার জন্য সবসময় চেষ্টা করবে, সবসময় সে ভূমিকা পালন করবে, সেহেতু তার অধীনে কোনো কিন্তু আমরা একজন মানে শিক্ষক ছিলেন এবং বিশ্বের স্বনামধন্য ব্যক্তি, বিশ্বের একজন সম্মানিত ব্যক্তি যার বিশ্বব্যাপী ব্যাপক রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে এই ধরনের ডিপ স্টেটের খেলার মাধ্যমে একটা নির্বাচন, সেটা জাতিকে অনেক হতাশ করেছে এবং জাতির ভবিষ্যৎকেও নিয়েও অনেকে শঙ্কিত হয়েছে। সেহেতু আমরা ডিপ স্টেটের খেলা বন্ধ চাই এবং ভবিষ্যতে একটা ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন
আর সবাই প্রত্যাশা করে আল্লাহ পাক আমাদের দেশে রহমত নাজিল করুক। আর সবাইকে ধন্যবাদ।